ব্যবহার করার মূল কারণটা দেখবো আজকে। তো এই বিন শব্দটা এসেছে মূলত, দেখেন আমরা বলেছিলাম কোনো বাক্যের ভিতরে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড এইটা থাকে তাহলে পরবর্তী ভার্বটি ভি3 হয়। কি বলেছি? কোনো বাক্যে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলা থাকে তাহলে পরের ভার্বটি ভি3 হয়। অর্থাৎ সহজে মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য, যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। তো এখানে দেখেন এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ইন্টারোগেটিভ, একটা প্রশ্নবোধক বাক্য। কি হলো? একটা ইন্টারোগেটিভ। যেমন হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার। তো এখানে দেখেন ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কি জানি, কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, সাহায্যকারী ক্রিয়া, তো প্রশ্নবোধক করতে গেলে ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে নিয়ে আসলেই কিন্তু ওটা ইন্টারোগেটিভ হয়ে যায়। কথাটা কি বুঝতে পারা যাচ্ছে? যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এইটার ইন্টারোগেটিভ কি হবে? ওই যে আই হ্যাভ ইটেন রাইস, ওখানে একটা অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, হ্যাভটাকে সবার প্রথমে নিয়ে আসেন, হ্যাভ আই ইটেন রাইস, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি। এখানেও দেখেন এই বাক্যটা ইন্টারোগেটিভ বাদ দিয়ে যদি এইটা অ্যাফার্মেটিভ করি, হ্যাঁ বোধক করি, কি দাঁড়ায়? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, এটা তো ইন্টারোগেটিভ, এটাকে অ্যাফার্মেটিভ করব, তুমি কক্সবাজার গিয়েছো। ইউ হ্যাভ গন টু কক্সবাজার, গো থেকে এসেছে গন। কিন্তু এখানে বিন কেন দিয়েছি? বি শব্দের অর্থ দেখেন হওয়া, থাকা, অথবা কোনো কিছু এর অবস্থান। হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, এখানে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, এখানে গন দিলেও কিন্তু হয়। কিন্তু এখানে বিন কেন দিয়েছি? বি মানে হচ্ছে হওয়া বা থাকা। তুমি কি কখনো কক্সবাজার থেকেছো? কক্সবাজার আমরা গিয়ে কিন্তু চলে আসি না, আমরা সেখানে কিছু একটু সময় অতিবাহিত করি। তো এখানে সেই বি ভার্বের ভি3 ফর্ম এসেছে বিন। এই বি ভার্বের প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকে না? যেমন ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। এখানেও কিন্তু বি ভার্ব থেকে এসেছে। বি ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, এখান থেকে এসেছে যাচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম এসেছে ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বিন। বি ভার্বের ভি3 ফর্ম হচ্ছে বিন। এটা একটু মনে রাখবেন, এটা আমরা বিস্তারিত এখন দেখব। বি নিজেই একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটি অনেকগুলা ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। যেমন বি ভার্বের যে ফর্মগুলা রয়েছে সেই ফর্মগুলো একটু দেখব। প্রেজেন্ট ফর্মে কি থাকে? বি নিজেই কখনো কখনো থাকে। প্রেজেন্ট ফর্মে কি কি থাকে? বি নিজেই বসে যায়, আর ওর সঙ্গে থাকে অ্যাম ইজ আর। আর পাস্ট ফর্মে কি থাকে? ওয়াজ ওয়্যার। আর পাস্ট পার্টিসিপলে থাকে বিন। কেবল আমি যে বিনটা ব্যবহার করেছি এইটা কিন্তু বি ভার্বের ভি3 ফর্ম, যেটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর প্রেজেন্ট পার্টিসিপলে বসে হচ্ছে বিং। এই বিং এর ব্যবহারটাও আমরা নিচেই দেখতে পারবো। কি বলেছি? প্রেজেন্ট ফর্মে থাকে বি, অ্যাম ইজ আর। পাস্ট ফর্মে ভি2 তে থাকে ওয়াজ ওয়্যার। পাস্ট পার্টিসিপলে থাকে হচ্ছে বিন, বি ডাবল এন, উচ্চারণটা হবে বয়রস্বী দন্তন্য বিন। আর এই শেষেরটা উচ্চারণ হবে বিং, বয়রস্বী অনুস্বর। প্রেজেন্ট পার্টিসিপলে এটা হবে হচ্ছে বিং। আর এই বিং শব্দটা কিন্তু আইএনজি ফর্ম আছে না, আপনাকে বলেছিলাম ভার্বের 5টা করে ফর্ম হয়। যেমন ইট ভার্ব থেকে 5টা ফর্ম বানাতে গেলে কি কি আসবে? ইট, এট, ইটেন, ইটিং, আর একটা হচ্ছে ইটস। হ্যাঁ, থার্ড পার্সন ফর্ম হচ্ছে ইটস, এই 5 নম্বরে। আর 4 নম্বরে থাকে হচ্ছে ইটিং। এখানেও কিন্তু বি ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং। আবার এই আইএনজি ফর্মটাকে কখনো দেখেন এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম লিখেছি, এটাও লেখা যায়। যেমন আমি একজন ডাক্তার হইতেছি, মানে আমি ডাক্তার পড়াশোনা করতেছি, আমি একজন ডাক্তার হচ্ছি, এটার ইংরেজি কি হবে? আই অ্যাম বিইং এ ডক্টর। আমি এখনো ডাক্তার হওয়ার পথে, প্রসেসিং এ আছি। আমি একজন শিক্ষক হচ্ছি, আই অ্যাম বিইং এ টিচার। তখন কিন্তু এই বিং লাগবে। এটাকে আপনি আইএনজি ফর্মও বলতে পারেন, আবার এটাকে প্রেজেন্ট পার্টিসিপেলেরও একটা ফর্ম বলা যায়। সো বি ভার্বের এই 7টি ফর্ম হয়ে থাকে, এবং এদের সবগুলোরই মানে হচ্ছে হওয়া, থাকা, অথবা কোনো কিছু এর অবস্থান। টেন্সের পরিবর্তনের উপরে নির্ভর করে বি ভার্বের বিভিন্ন ফর্মের একটা সেন্টেন্সে বসে থাকে। আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার মানে হচ্ছে হওয়া, থাকা, অথবা কোনো কিছু এর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে অ্যাম ইজ আর, এটা তো বলে এসেছি। দেখেন সাবজেক্ট যখন আই হয়, এই যে লাইনটা দেখবো, সাবজেক্ট যদি ব্র্যাকেটে দিয়েছি আই, সাবজেক্ট যদি আই হয়
তাহলে সাবজেক্টের পরে কি বসে? অ্যাম বসে। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ টিচার, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার। দেখেছেন, সাবজেক্ট আই হলে অ্যাম বসে, এটা আমরা সবাই জানি। সাবজেক্ট যদি হি, সি অথবা ইট হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে তারপরে ইজ বসে। মিস্টার রনি ইজ এ ডক্টর, হি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ টিচার। এখানে হি, সি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে। আর সাবজেক্ট যদি আর হয়, সাবজেক্ট যদি উই হয়, ইউ, দে অথবা থার্ড পারসন প্লুরাল হয়, দে যেমন থার্ড পারসন প্লুরাল, তো এইগুলো হলে কি হয়? তখন সেখানে আর বসে। যেমন ইউ আর ফার্মার্স, তোমরা হও কৃষক। উই আর টিচার্স, আমরা হই শিক্ষক। অর্থাৎ বলছে সাবজেক্ট যদি উই, ইউ, দে এবং থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে তারপরে আর বসে। এই বিষয়গুলো পরবর্তীতে একবার একটু দেখবেন, এগুলো সব মনে চলে আসবে। আমাদের মনে রাখতে হবে যে অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সের শুধুমাত্র মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। এই অ্যাম কখনো কখনো মেইন ভার্ব হয়, আবার কখনো কখনো অক্সিলারি ভার্ব হয়। মেইন ভার্ব কেমন? আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এখানে অ্যাম কিন্তু মেইন ভার্ব। কিন্তু যখন বললাম আই অ্যাম ইটিং রাইস, এখানে অ্যাম কিন্তু অক্সিলারি ভার্ব। কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডেফিনিটে এটা নিজেই একটা মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে বসে হেল্পিং ভার্ব হিসাবে বসে। কেবল যেটা বললাম, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, এখানে অ্যাম কিন্তু একটা অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। এক্সাম্পল দেখবো, এই জায়গাটা দেখলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। কি? আই অ্যাম এ ডক্টর, এখানে সাবজেক্ট প্লাস বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, দেখেন অ্যাম। এই বাক্যে আর কোনো ভার্ব আছে? নেই। অর্থাৎ অ্যাম কিন্তু এখানে মেইন ভার্ব। অ্যাম ওখানে কেমন ভার্ব? মেইন ভার্ব। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক, এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব। এই সেন্টেন্স গুলোকে যদি আবার নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে চাই, এই যে উপরে সেন্টেন্স গুলো আমি বলেছি না, এইগুলোকে যদি আমি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে শুধুমাত্র এই বি ভার্ব গুলোর সাথে নট বসালে নেগেটিভ হয়ে যায়। এবং এগুলো যদি সাবজেক্টের আগে অর্থাৎ সেন্টেন্সের একদম শুরুতে বসাই, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যায়। কি হয়ে যায়? ইন্টারোগেটিভ। দুইটা কথা বলেছি। এই যে অ্যাম ইজ আর, যেমন শেষের বাক্যটা দেখেন, রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো বালক। এই যে বাক্যটা আমি লিখেছি না, রহিম ইজ এ গুড বয়, এই বাক্যটাকে নেগেটিভ করা পৃথিবীর সব থেকে একটা সহজ কাজ। রহিম ইজ এরপরে নট বসিয়ে দিব, রহিম ইজ নট এ গুড বয়। দে আর ফার্মার্স, এখানে কিভাবে নেগেটিভ করব? দে আর নট ফার্মার্স, দে আর নট ফার্মার্স। এই সেন্টেন্স গুলাকে যদি আবার ইন্টারোগেটিভ করতে চাই, কি হবে? এই যে অ্যাম ইজ আর, এটা সবার প্রথমে নিয়ে আসতে হবে। রহিম ইজ এ গুড বয়, এটাকে ইন্টারোগেটিভ করেন, ইজ রহিম এ গুড বয়? দে আর ফার্মার্স, এটা ইন্টারোগেটিভ কি হবে? ওই আরটাকে সবার প্রথমে আনতে হবে। আর দে ফার্মার্স, এবং ওখানে একটি জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। এক্সাম্পল আমরা একটু দেখব। এখানে কয়েকটা এক্সাম্পল লিখেছি। এখানে এক্সাম্পল গুলো কি লিখেছি? এক্সাম্পল গুলো খুব সহজ লিখেছি। সেটা হচ্ছে, জাস্ট ওয়েট এ মিনিট। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম, এখানে আমরা খুব সহজে এই বাক্যগুলো তৈরি করতে পারবো। সেই জায়গাটা কি? জায়গাটা হচ্ছে অক্সিলারি ভার্ব সবার প্রথমে নিয়ে আসলে এটা ইন্টারোগেটিভ হয়, আর এই অক্সিলারি ভার্বের পরে নট যোগ করলে নেগেটিভ হয়। আমরা কথা বলার সময়ও কিন্তু এই জায়গাগুলো খুব পরিমাণে ব্যবহার করব। এইগুলো ব্যবহার করলে কি হবে? দেখেন, একটু আগে আপনার সঙ্গে ইংলিশে কথা বলতেছিলাম, প্রতিদিন আমরা এইভাবে একটু প্র্যাকটিস করব। কারণ প্র্যাকটিক্যালি যদি আমরা না দেখি, এই ল্যাঙ্গুয়েজটা হয় না। আমরা শিখে যদি রেখে দেই, দেখেন কেবল আমি নেগেটিভ শিখাচ্ছি না, অনেকগুলো নেগেটিভ বাক্য এখানে আমি এনেছি। কিভাবে? একটা সাবজেক্ট নিয়েছি ইউ, একটা সাবজেক্ট নিয়েছি ইউ, আর পরবর্তীতে সব জায়গায় আমি ডোন্ট এনেছি, হেয়ার ইউ ক্যান সি। তারপরে একটা ভার্ব দিয়েছি, কি দাঁড়ালো? প্রথমে একটা সাবজেক্ট, তারপর ডু নট, তারপর আপনি বিভিন্ন ভার্ব ব্যবহার করবেন। তুমি যেও না, ইউ ডোন্ট গো। তুমি বসো না, ইউ ডোন্ট সিট। তুমি খেও না, ইউ ডোন্ট ইট। তুমি করো না, ইউ ডোন্ট ডু। আপনার অফিসে, আপনার বাসায় আপনি কাউকে বলতে চাচ্ছেন যে তুমি এই কাজটি করো না, প্লিজ ইউ ডোন্ট ডু দিস ওয়ার্ক। তুমি এখানে বসো না, প্লিজ ইউ ডোন্ট সিট হেয়ার। তুমি এখন যেও না, ইউ ডোন্ট গো নাও। দেখেছেন? তাহলে এখানে সাবজেক্ট ইউ থাকবে,
তারপর এখানে ডু নট আনতে হবে, তারপর বিভিন্ন ভার্ব বসাতে পারবেন। খুব সহজ একটা নিয়ম। তুমি পড়ো না, এখন অনেক রাত হয়ে গেছে, আপনার সন্তানকে বলছেন যে বাবু তুমি এখন পড়ো না, ইউ ডোন্ট রিড নাও। তুমি এখন হেঁটো না, ইউ ডোন্ট ওয়াক নাও। তুমি এখন খেলো না, ইউ ডোন্ট প্লে নাও। তাহলে আমরা একটা স্ট্রাকচার শিখে সেই স্ট্রাকচার দিয়ে অনেক বাক্য সাজাতে পারি। নিয়ম এক, কিন্তু এখানে ভার্ব একটু পরিবর্তন হয়ে গেল। তো আমরা সারা দিনের কথা বলতে গেলে এমন 150 থেকে 200 স্ট্রাকচার জানলে আমরা কথা বলতে পারবো। তো এই স্ট্রাকচার গুলো আমি আপনাকে দিয়ে দিব, এই যে মাঝে মাঝে আমি দেখবেন সেন্ড করি। এগুলো স্পোকেন ইংলিশের জন্য খুবই উপকারী কিছু একটা বিষয়। এবং এই জায়গাটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, এই জায়গাটা স্ট্রাকচার গুলো যদি আমরা দেখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। কি বুঝতে পারবো? কিভাবে আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হবে। কথা বলতে গেলে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না। কি কি বিষয়গুলো প্রয়োজন হয় আমরা আগে সেইগুলো দেখব। দেখেন, আমরা অনেক সময় এই শব্দগুলো কিন্তু আমাদের প্রায় কাজে লাগে, প্রতিদিন আমরা এগুলো ব্যবহার করে থাকি। যেমন এই যে শুভ সকাল, আমরা অনেকে ঘুম থেকে উঠে আপনি আমাকে বলছেন আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড নুন, তখন কি বলবো? গুড মর্নিং। মাফ করবেন, এক্সকিউজ মি। মাফ করবেন, কি হবে? এক্সকিউজ মি। তুমি কেমন আছো? হাউ আর ইউ? আমি ভালো আছি, আই এম গুড, আই এম ওয়েল। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? এগুলো আমাদের প্রতিদিন এই বাক্যগুলো দরকার হয়, ভেবে দেখবেন। আমার নাম কামাল, মাই নেম ইজ কামাল। তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ ফ্রম? আমি বাংলাদেশ থেকে এসেছি, আই এম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? আমার বয়স 20 বছর, আই এম 20 ইয়ার্স ওল্ড। তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তুমি কি ইংরেজি বলতে পারো? আপনার এক কলিগ বা আপনি কাউকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন বাংলাদেশে আপনার রিলেটিভকে, আমি তোমার সাথে ইংরেজিতে কথা বলতে চাই, তুমি কি ইংরেজি বলতে পারো? ডু ইউ স্পিক ইংলিশ? দেখেন, ডু কিন্তু এখানে অক্সিলারি ভার্ব। এই ডু বাদ দিয়ে বলেন ইউ স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারো। ইউ স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারো। কিন্তু যখন বলবো তুমি কি ইংরেজি বলতে পারো, তুমি কি ইংরেজি বলতে পারো, তখন এখানে কি হবে? এখানে বলতে হবে ডু ইউ স্পিক ইংলিশ, ডু ইউ স্পিক ইংলিশ। তারপর তুমি কি আরেকটু ধীরে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক মোর স্লোলি? একটা লোকের কণ্ঠস্বর একটু উঁচু হয়ে গিয়েছে, আপনি তাকে ভদ্রভাবে বলছেন তুমি কি আরেকটু ধীরে কথা বলতে পারো? আপনি কি আরেকটু ধীরে কথা বলতে পারেন? ক্যান ইউ স্পিক মোর স্লোলি? তারপর কি? দিনটি শুভ হোক, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে। দেখেছেন তাহলে কত সুন্দরভাবে আমরা এই স্ট্রাকচার গুলো প্র্যাকটিস করে বিভিন্ন ভাবে কথাগুলো সাজাতে পারি, বিভিন্ন ভাবে বলতে পারি। হুম। এই যে যখন আমরা কোনো জিনিসের দোকানে যাই না, প্রায় আপনি দেখবেন দোকানে যান, গিয়ে ওখানে আপনার দেশে দোকানে গিয়ে কিন্তু আমাদের এই সমস্যাটা পড়তে হয়, সুপার শপে বা বিভিন্ন কেনাকাটা করতে গিয়ে আমরা ইংলিশে দাম জিজ্ঞাসা করতে পারি না। কিভাবে বলবো এই জায়গাটা? হাউ মাস, দাম কত। বা হোয়াট ইজ দ্য প্রাইস, আপনি শপকিপারকে বললেন যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টটার দাম কত। হোয়াটস দ্য প্রাইস, হোয়াটস দ্য প্রাইস, এই ওইটার দাম কত, আঙুল দিয়ে নির্দেশ করে দোকানের দূরের একটা সেলফে রয়েছে, আপনি তাকে বলছেন হাউ মাস প্রাইস ইজ দ্যাট, হাউ মাস প্রাইস ইজ দ্যাট, ওটার দাম কত, হাউ মাস ইজ দ্যাট, এগুলার দাম কত, হাউ মাস আর দিজ, এই দিজ মানে হচ্ছে এইগুলা, ওগুলার দাম কত, হাউ মাস আর দোজ। টমেটো কত করে, বাজারে গিয়েছেন টমেটো বিক্রি হচ্ছে, কিভাবে বলবেন? হাউ অ্যাবাউট টমেটো, হাউ অ্যাবাউট টমেটো, টমেটো কত করে কেজি। অথবা হাউ মাস পার কেজি অফ টমেটো, হাউ মাস পার কেজি অফ টমেটো, প্রতি পিসের দাম কত, হাউ মাস পার প্রাইস, পার প্রাইস শব্দের অর্থ প্রতি পিস। সর্বমোট কত দাম, হাউ মাস ইজ দ্য টোটাল, হোয়াটস দ্য টোটাল প্রাইস, হোয়াটস দ্য টোটাল প্রাইস, প্রতি বক্সের দাম কত, হাউ মাস পার বক্স। আপনি এক বক্স টিস্যু কিনবেন, আপনি শপকিপারকে বলছেন প্লিজ হাউ মাস পার বক্স, প্রত্যেক বক্স বা প্রতি বক্স কত করে আমাকে একটু বলবেন। দেখেন এই জায়গাগুলো কমপ্লিট করতে গেলে আমাদেরকে কিন্তু এই জায়গাটা আগে দেখতে হবে, কারণ আমরা ভার্বের ব্যবহারটা যত ভালো করব, এই স্পোকেন ইংলিশ যে বিষয়গুলো এতক্ষণ দেখালাম এগুলো আরো বেশি সহজ হবে। প্রথমেই বাক্যে আজকে পড়িয়েছি প্রথম শুরুতে যে ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ এ সেন্টেন্স, এটাকে হার্ট বিট বলা হয়। তো এই হার্ট বিটটাকে আমাদেরকে আগে জানতে হবে। এখন দেখব সাবজেক্ট অ্যাম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলিতেছে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকিতেছে। করিম ইজ ওয়ার্কিং এট এ কোম্পানি, করিম ইজ ওয়ার্কিং এট এ কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে।
এই সেন্টেন্স গুলো যখন আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমরা এগুলোর মধ্যে যে বি ভার্ব, আমরা শুধু এই অক্সিলারি বি ভার্ব হেল্পিং এর সাথে নট বসালে নেগেটিভ হবে, আর এইগুলো সবার শুরুতে আনলে ইন্টারোগেটিভ হবে। ইউ আর ইটিং রাইস, ইউ আর নট ইটিং রাইস। কি লিখেছি? তুমি ভাত খাচ্ছ, আর তুমি ভাত খাচ্ছ না, কি হবে? ইউ আর নট ইটিং রাইস। তুমি কি ভাত খাচ্ছ? ওই যে অক্সিলারি ভার্ব রয়েছে না আর, ওইটা সবার প্রথমে আনতে হবে। আর ইউ ইটিং রাইস, আরএন্ট ইউ ইটিং রাইস। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে দেখেন একটা নতুন জিনিস এখানে দেখাচ্ছি, কিভাবে আমরা ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ করব। কি বললাম? এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করি, যেমন হট, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি যোগ করি, তাহলে সেগুলো ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ হয়ে যায়। কেমন? এই বাক্যটা দেখেন, এই বাক্যটা আমি প্রথমে এতটুকুই বলবো, আর দে প্লেইং ফুটবল? তারা কি ফুটবল খেলছে? কি বললাম? আর দে প্লেইং ফুটবল। কিন্তু এই বাক্যটা যখন আমি এর আগে একটা ডাব্লিউএইচ যুক্ত শব্দ যুক্ত করব, কি যুক্ত করেছি? ফায়ার। কি যুক্ত করলাম? ফায়ার। বাক্যটা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ হয়ে গেল। হোয়ার আর দে প্লেইং ফুটবল? হোয়ার আর দে প্লেইং ফুটবল, আমার মূল বাক্য কি ছিল? আর দে প্লেইং ফুটবল। আর দে প্লেইং ফুটবল। আর এখানে কি হয়ে গেল? হোয়ার আর দে প্লেইং ফুটবল? তারা কোথায় ফুটবল খেলছে? হোয়াই আর দে প্লেইং ফুটবল? কেন তারা ফুটবল খেলছে? হাউ আর দে প্লেইং ফুটবল? তারা কিভাবে ফুটবল খেলছে? হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল? কেন তারা ফুটবল খেলছে না? কেন তারা ফুটবল খেলছে না? তো এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোকে আমরা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ করেছি। কিভাবে? দেখেন, আমার বাক্যটা কিন্তু এতটুকুই ছিল। প্রথমে আমরা এটা শিখেছি, আর দে প্লেইং ফুটবল? তারা কি ফুটবল খেলছে? এর আগে আমি একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করেছি, হোয়াই আর দে প্লেইং ফুটবল? কেন তারা ফুটবল খেলছে? হি ইজ ড্রাইভিং আ কার? সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং আ কার? সে একটা গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার? সে কি একটা গাড়ি চালাচ্ছে? ইজেন্ট হি ড্রাইভিং আ কার? সে কি একটা গাড়ি চালাচ্ছে না। হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার? কেন সে একটা গাড়ি চালাচ্ছে? হোয়ার ইজ হি ড্রাইভিং এ কার? হাউ ইজ হি ড্রাইভিং এ কার? হোয়াই ইজেন্ট হি ড্রাইভিং এ কার? এই বাক্যগুলো একবার আমরা একটু পড়ে ফেলি, এগুলো একটু পড়েন তো, দেখবেন অনেক কাজে দিবে। একটা বাক্য থেকে অনেকগুলো বাক্য তৈরি করেছি। He is driving a car. He is not driving a car. Is he driving a car? Isn't he driving a car? Why is he driving a car? Where is he driving a car? How is the driving a car? Why isn't he driving a car? When isn't he driving a car? When isn't he driving a car? ধন্যবাদ। তাহলে এই বাক্যগুলো দিয়ে আমরা নেগেটিভ করেছি, ইন্টারোগেটিভ করেছি, অ্যাফার্মেটিভ করেছি, নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি। আমরা আগেই বলেছি যে বি নিজেই একটা ভার্ব, যার অর্থ হচ্ছে হওয়া বা থাকা। এখন এই পাস্ট ফর্মে আমরা প্রেজেন্ট ফর্মে যেখানে যেখানে আমি যার ব্যবহার করেছি, পাস্ট ফর্মে ঠিক সেখানে সেখানে আমরা ওয়াজ এর ব্যবহার করব। কেমন? ওয়াজ সাধারণত আই, হি, সি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অজ বসে থাকে। আর ওয়ার কোথায় বসে? যেখানে প্লুরাল হয়, যেমন উই, ইউ, দে এবং সমস্ত প্রকার প্লুরাল নাম্বারের সাথে ওয়ার বসে থাকে। আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্সের মতোই ওয়ার শুধু পাস্ট টেন্সে বসে। তো এই ওয়ার কখনো কখনো অক্সিলারি ভার্ব হয়, আবার ওয়ার কখনো কখনো মেইন ভার্ব হয়। মেইন ভার্ব কেমন হলো দেখেন, আই ওয়াজ এ স্টুডেন্ট। আই ওয়াজ এ স্টুডেন্ট, এইটা কিন্তু এই জায়গায় ওয়াজ মেইন ভার্ব, আমি একজন ছাত্র ছিলাম। কিন্তু ওয়াজটাকে আমি মেইন ভার্ব থেকে অক্সিলারি ভার্ব বানাবো কিভাবে? আই ওয়াজ ইটিং রাইস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য লিখে দিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। এখানে ওয়াজ কিন্তু অক্সিলারি ভার্ব। আর আই ওয়াজ এ স্টুডেন্ট, এখানে ওয়াজ হচ্ছে মেইন ভার্ব। একই ব্যক্তি, আমি যখন স্কুলে যাই টিচার, তখন আমার স্টুডেন্ট আমাকে স্যার বলে ডাকে। আমি বাসায় আসলে আমার সন্তান আমাকে আব্বু বলে ডাকে। আমাকে কেউ আঙ্কেল বলছে, কেউ কাকা বলছে, কেউ মামা বলছে, কেউ চাচা বলছে। ব্যক্তি কিন্তু আমি সেই একই। এখানেও ভার্বটা বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন নামে ব্যবহৃত হচ্ছে।
এই যে বিভিন্ন নামে কোন সেন্টেন্সে কোথায় কি রূপে ব্যবহৃত হচ্ছে, ভার্বের এই জায়গাটা যখন বুঝতে পারবো, তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। দেখেন আপনি যে কথাগুলো আজকে শুরুতেই আমার সঙ্গে বলেছেন, এই কথাগুলা কিন্তু আমরা টেন্স না জানলে, ভার্ব না জানলে বলতে পারতাম না। টেন্স এবং ভার্ব ঠিক রেখে রেখে আমরা এই কথাগুলো বলতে পারি। দেখেন শুধুমাত্র টেন্স ব্যবহার করে এই কথাগুলো বলা যায়। আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। আমার নাম কি? আমার নাম হচ্ছে রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আই ওক আপ এভরি মর্নিং অ্যান্ড গো টু স্কুল। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। অ্যাট স্কুল অথবা গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে আই লার্ন মেনি থিংস, আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। সাবজেক্ট কি? আওয়ার টিচার্স। কি হবে? আওয়ার টিচার্স। সব সময় ইংরেজি কি? অলওয়েজ। সাহায্য করে ইংরেজি কি? হেল্প আস। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আমাদের শিক্ষকেরা সব সময় আমাদের সাহায্য করে। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। মেনি রুলস আর ফলোড টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে, ইন ফিউচার। ভবিষ্যতে ইংরেজি কি? ইন ফিউচার। আমি একজন ডাক্তার হতে চাই। ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। এমনি করে টেন্স ঠিক রেখে পরের বাক্যটাও আমরা বলতে পারবো। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। কি হবে বলেন? উই গো টু স্কুল এভরি ডে মর্নিং। উই গো টু স্কুল এভরি মর্নিং। স্কুলে পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি। তাহলে কি হবে? এই দেখেন, অ্যালং উইথ স্টাডিং অথবা বিসাইডস স্টাডিং, আমরা খেলাধুলা করি। উই অলসো প্লে গেমস। দেখেছেন? এই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। আপনি বলেছেন স্যার আমার কিছু ট্রান্সলেশন রয়েছেন, করে দিবেন। এগুলো সেই সঙ্গে ইনক্লুড করতে হবে। এগুলো আমি শীটটা দিব, অবসর সময়ে এগুলো ছুটির দিনগুলোতে একটু দেখে ফেলতে হবে। আমাদের গ্রামে ছোট্ট একটি স্কুল আছে। গ্রামটি, দেখেন আমি যে ইংরেজি শিখাচ্ছি, আপনি আদৌ শিখতে পারতেছেন কিনা তার প্রমাণ করার জায়গা কিন্তু এইটা। অঙ্কে প্রমাণ করতে হয় না, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখানেও কিন্তু নিজেকে প্রমাণ দিতে হবে আমি ইংরেজি আদৌ স্যারের কাছে পড়ে শিখতে পারতেছি কিনা। কিভাবে প্রমাণ দিতে হবে? এই বাক্যগুলো বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। দেয়ার ইজ এ স্মল দেয়ার ইজ আ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দ্য স্কুল ইজ সিচুয়েটেড দ্য অন কর্নার অফ দ্য ভিলেজ। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। এভরি মর্নিং দ্য স্টুডেন্টস গো টু স্কুল। স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। মেনি রুলস আর ফলোড। প্যাসিভের একটা ব্যবহার দেখেন। মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। এট দ্য স্কুল, স্কুলেতে। স্টুডেন্টস আর এনকারেজড টু ফোকাস অন দেয়ার স্টাডিজ। দেখেছেন? শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। এখানে অনেকগুলা প্যাসেজ রয়েছে, এই প্যাসেজগুলো আমরা করার চেষ্টা করব। আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। মানুষদের সচেতন করা প্রয়োজন। যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা করা সহজ হবে। ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। দেখেছেন? এই বাক্যগুলো আমরা গঠন করব। তো এইগুলো গঠন করতে গেলে আমাদের মেইনলি আগে এই বি ভার্বটা এইগুলো একটু শিখে আসতে হবে। এইগুলো একটু শিখাই দিব, দেখবেন ওই জায়গাগুলো আপনি ইজিলি পারবেন। এমনি তো কথা বলা শিখে গেছেন। আশা আশা করি 1 মাসের ভিতরে আপনি আরো ফ্লুয়েন্সি, এবং প্রত্যেক দিন আপনার সঙ্গে এইভাবে আমি প্র্যাকটিস করব। আর ছুটির দিনগুলোতে আমি তো ক্লাস নেই 2 দিন, এই ক্লাসের বাহিরেও আপনি যখন সময় পাবেন বিকেল টাইমে আমাকে একটু নক দিবেন হোয়াটসঅ্যাপে। আমি আপনার সঙ্গে ডিরেক্টলি ভিডিও কলে বা অডিও কলে এসে কথা বলার চেষ্টা করব, দুইজন স্পিকিং করব। স্পিকিং না করলে কিন্তু ওই জড়তাটা কাটে না। হ্যাঁ, দেখেন আপনার যে সেন্টেন্স গুলা ভুল হচ্ছে, আমি ওই ভুল জায়গাটা ধরিয়ে দিব। কথা বলার ভিতরে ইনস্ট্যান্ট আপনার অনেক ভুল হতে পারে, সেই ভুলগুলো একবার দেখাই দিলে ওই ভুলটা আর হবে না। তো আমরা, থ্যাংক ইউ, আমরা এখন ফিউচার টেন্সটা একটু দেখবো যে বি ভার্ব ব্যবহার করে কিভাবে আমরা ফিউচার টেন্সে আসতে পারি। এবার আমরা আসি ফিউচার টেন্সে বি ভার্বের ব্যবহার কিভাবে হয়। আমরা জানি কোনো ভার্বের
ফিউচার ফর্ম হয় না। ডিরেক্ট কোনো ভার্বের ইট মানে খাওয়া আর খাবো, এই ইট থেকে ডিরেক্ট কোনো ফিউচার হয় না। এই খাবো, ইট মানে খাওয়া, আর খাইবো, এটাকে ফিউচার করতে গেলে শ্যাল ইট অথবা উইল ইট আনতে হয়। তো এখানে এখন আমরা দেখি কিভাবে কি করা যায়। যদি কোনো সেন্টেন্সকে ফিউচারে প্রকাশ করতে হয়, তাহলে মেইন ভার্বটা, অর্থাৎ যে ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, সেই ভার্বের আগে শ্যাল উইল বসাতে হয়। যে ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, ওই ভার্বের আগে শ্যাল উইল বসাতে হয়। তাহলে আমরা যদি এই বি ভার্বকে ফিউচার ফর্মে নিয়ে কোনো সেন্টেন্স করতে চাই, তার স্ট্রাকচার হবে উইল বি। কি হবে? উইল বি। এই বি ভার্বটা তো মেইন ভার্ব, আর এর আগে উইল যোগ করতে হবে। আমরা জানি বি নিজেই একটা মেইন ভার্ব, প্রেজেন্ট ফর্ম হিসাবে বসে। বুঝতে পেরেছেন? মানে বি কিন্তু নিজেই একটা মেইন ভার্ব। এই জন্য যেমন ওই যে ইট মানে খাওয়া, তাহলে খাবো ইংরেজি কি হবে? উইল ইট। আর বি তো একটা মেইন ভার্ব, এটাকে ফিউচার করতে গেলে কি হবে? উইল বি। দেখেন, উইল বি এই ভার্বটা সবার জন্য, আগের জন্য বি ভার্ব গুলোর মতোই ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। যেমন দেখেন, এখানে গঠন প্রণালীটা কি হবে? প্রথমে একটা সাবজেক্ট দিতে হবে, দিলাম একটি সাবজেক্ট আই। তারপর কি দিতে হবে? উইল বিটা একসাথে দিতে হবে, আই উইল বি। তারপর কি হলো? আই উইল বি আ ডক্টর। আই উইল বি আ ডক্টর। হি উইল বি আ টিচার। ইট উইল বি ডেঞ্জারাস। দে উইল বি ফুটবলার্স। ইউ উইল বি আ টিচার। ইউ উইল বি আ টিচার। মনে রাখতে হবে এই জায়গাগুলো। দেখেন, আমাদেরকে ব্রেন ঘুরাতে হবে। এখানে শুধু একটা নতুন কথা বলেছি কি, সাবজেক্টের পরে ডিরেক্ট কোনো ভার্বের ফিউচার ফর্ম হয় না। তো আজকে আমরা কোন ভার্ব নিয়ে শিখতেছি? বি ভার্ব। তো যেহেতু বি ভার্ব নিয়ে শিখতেছি, বি ভার্ব এখানে মেইন ভার্ব, এর আগে একটা শ্যাল উইল যোগ করেছি। আই উইল বি এ ডক্টর। হি উইল বি এ টিচার। ইট উইল বি ডেঞ্জারাস। দে উইল বি ফুটবলার্স। ইউ উইল বি আ টিচার। তুমি একজন শিক্ষক হবে, তারা ফুটবলার হবে, সে বিপদগামী হবে, সে একজন শিক্ষক হবে, এটা বিপজ্জনক হবে। এইগুলো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস কমপ্লিমেন্ট অথবা বাকি অংশ। যদি নেগেটিভ করি তখন কি হবে? উইল বি তো বলা যায় না, তখন বলতে হবে ওয়ন্ট বি। কি বলতে হবে? ওয়ন্ট বি। আই ওয়ন্ট বি আ ডক্টর। হি ওয়ন্ট বি আ টিচার। সে একজন শিক্ষক হবে না। দে ওয়ন্ট বি ফুটবলার্স। তারা ফুটবল প্লেয়ার হবে না। হুম এগুলো যখন ইন্টারোগেটিভ, তখন কি হবে? তখন দেখেন এই জায়গাটা আমাদের একটু মনে রাখতে হবে সব সময়। আমরা এই ইন্টারোগেটিভ যখন যদি বলি, সে কি একজন ডাক্তার হবে, আমরা কিন্তু ঠিক এভাবেই করে থাকি, উইল বি হি এ ডক্টর। কিন্তু এটা ভুল হয়ে গেল। কি বলেছি? আমরা অধিকাংশ স্টুডেন্ট বলে থাকি উইল বি হি এ ডক্টর, উইল বি হি এ ডক্টর। কিন্তু এখানে কি করতে হবে জানেন? এই উইল এর পরে সাবজেক্ট আনতে হবে। দেখেন, এখানে উইল এর পরে হি দিয়েছি। উইল এর পরে কি দিয়েছি বলেন তো? হি। অর্থাৎ এখানে মনে রাখতে হবে, এই অক্সিলারি ভার্বের পরে সবসময় আমাকে সাবজেক্ট আনতে হবে। উইল হি বি এ ডক্টর? উইল হি বি এ ডক্টর? উইল দে বি ফুটবলার্স? তারা কি ফুটবলার হবে? উইল ইউ বি আ টিচার? উইল ইউ বি আ টিচার? তুমি কি একজন শিক্ষক হবে? তুমি কি একজন কি হবে বলেন? শিক্ষক হবে। তো এখানে উইল এর পরে দেখেন ইউ দিয়েছি, উইল এর পরে দে দিয়েছি, উইল এর পরে হি দিয়েছি। মোট কথা আমার কি দাঁড়ালো? উইল এর পরে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট দিতে হবে, তারপর বি দিতে হবে। আর নেগেটিভ করার সময় সেই একই নিয়ম, ওই উইলের সঙ্গে শুধু নট দিতে হবে, তারপরেই কিন্তু সাবজেক্টটা দিতে হবে। ওন্ট হি বি এ ডক্টর? সে কি একজন ডাক্তার হবে না? ওন্ট দে বি ফুটবলার্স? এই ওন্ট এর পরে দে আসবে, ওন্ট এর পরে হি আসবে, ওন্ট এর পরে ইউ আসবে। সহজ কথা মনে রাখবেন, নেগেটিভ করতে গেলে বা ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পরে সবসময় সাবজেক্ট আনতে হবে, ডিরেক্ট উইল বি বসানো যাবে না। অনেকেই দেখেছি ছাত্র ছাত্রীরা এইভাবে লিখে ফেলে, উইল বি হি এ ডক্টর? সে কি একজন ডাক্তার হবে? এটা কিন্তু ভুল বাক্য। দেখেছেন? তো এবার আমরা আসবো ফিউচার টেন্সের কন্টিনিউয়াস টেন্সে। দেখুন, এই যে দেখেন, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। ফিউচার টেন্সের কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। আই উইল বি ইটিং রাইস। হি উইল বি ড্রাইভিং এ কার। দে উইল বি প্লেইং ফুটবল। আর এর নেগেটিভ কি হবে? ওই উপরে একটু আগে দেখিয়েছি, ওই উইলের সঙ্গে শুধু নট যোগ করে দিতে হবে। তো উইল নটকে ভালোভাবে বলা হয় ওন্ট। আই ওন্ট বি ইটিং রাইস। আই ওন্ট বি ইটিং রাইস। হি ওন্ট বি ড্রাইভিং আ কার। দে ওন্ট বি প্লেইং ফুটবল। কি হলো? দে ওন্ট বি প্লেইং ফুটবল। এই জায়গাটা খুব ভালোভাবে একটু মনে রাখবো আমরা। আচ্ছা, এইবার দেখেন, এই জায়গাটা আমরা একটু বুঝবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের
ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি উইল বিটাই অক্সিলারি ভার্ব হিসেবে বসে। ভালোভাবে দেখবেন, উইল বিটা কি হিসাবে বসে? অক্সিলারি ভার্ব হিসাবে বসে। কিন্তু উইল বি একসাথে সাবজেক্টের আগে বসে না। এতক্ষণ আমি যে কথাটা বলেছি, উইল বি কখনো একসাথে সাবজেক্টের আগে বসে না, শুধুমাত্র উইলটা সবার প্রথমে বসে এবং বিটা সাবজেক্টের পরে বসে। কি বলেছি? উইলটা সবার প্রথমে বসবে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে বি। এই যে জায়গাটা, কোন জায়গায় দেখিয়ে এলাম? এই যে উইল হি বি এ ডক্টর, অর্থাৎ উইলের পরে সাবজেক্ট এসে গেছে হি, তারপরে বি। এই জায়গায় বলেছি যে উইল বি কখনো একসাথে বসে না, এই উইল বি একসাথে সাবজেক্টের আগে বসে না। সুতরাং উইলটাই সবার প্রথমে বসে এবং বিটা সবার পরে বসে। এবার আমরা বি ভার্বের আরেকটা ফর্ম বিন, আমি প্রথমে আজকে আলোচনা করেছিলাম না বিন নিয়ে, সেই বিনটা একটু দেখবো। দেখেন, খুব একটা দারুণ জিনিস। এটা আমরা অনেকেই কথা বলতে গেলে কাজে লাগে, কিন্তু এটার ব্যবহার করতে পারি না। যেটা বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে বলে দিয়েছে বি ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। কি? বিন, বি ডাবল ইএন। যেমন ইট, এট, ইটেন রয়েছে না, ইট ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা ভি3 ফর্ম ইটেন, আর এই বি ভার্বের ভি3 ফর্ম হচ্ছে বিন, বি ডাবল ইএন। অন্য সকল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেভাবে সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে, ঠিক একইভাবে বিন শব্দটাও বসে। যেভাবে আপনি পাস্ট পার্টিসিপল ব্যবহার করেন অন্যান্য ভার্বের, এই বিনও ঠিক সেই একইভাবে ব্যবহার করতে হবে। এছাড়া মূলত সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে বিন বসে। সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে বিন বসে। কেমন? আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা অক্সিলারি ভার্ব, যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। এখানে বিনটা কিন্তু অক্সিলারি ভার্ব, এখানে বিন কিন্তু অক্সিলারি ভার্ব। এখানে মেইন ভার্ব কি? আই হ্যাভ বিন ইটিং, এই ইটিং কিন্তু মেইন ভার্ব। আর এই অক্সিলারি ভার্ব কি? আই হ্যাভ বিন, এই বিন কিন্তু এখানে অক্সিলারি ভার্ব। কখনো ভুলেও আমরা এটা মেইন ভার্ব বলবো না। আমি আগেই বলেছি বি এর মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। তাহলে বিন এর অর্থটা এমনই দাঁড়ায়, হয়েছে, থেকেছে বা ছিল। বি ভার্বের অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। তাহলে বিন এর অর্থ এমন দাঁড়ায়, হয়েছে, থেকেছে অথবা ছিল। যেমন দেখেন, মেইন ভার্ব হিসেবে কোথায় বসেছে? হি হ্যাজ বিন ইন আমেরিকা। কি বললাম? হি হ্যাজ বিন ইন আমেরিকা। এইটার সঠিক বাংলা অর্থ কি দাঁড়ায় জানেন? সে আমেরিকায় থেকেছে। হ্যাঁ, থেকেছে। অর্থাৎ মনে করেন আপনি অনেকদিন পরে বা আপনার এক আত্মীয় বাংলাদেশে বেড়াতে আসছে, তো আরেকজন পরিচয় করাই দিচ্ছে আমার সামনে যে আমার কাকা ইনি, ইনি অনেকদিন আমেরিকায় থেকে তারপরে বাংলাদেশে এসেছে। হি হ্যাজ বিন ইন আমেরিকা। এই বিটা কিন্তু এখানে ভি3 ফর্ম। আপনি আরো সহজে বুঝতে পারেন, এই আমরা যে কোনো বাক্যে হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড এটা ব্যবহার করলে তার পরের ভার্বটি ভি3 হয়। তো এখানে হ্যাজ ব্যবহার করেছি না, এরপরে যে ভার্ব এই যে বিন বসেছে, এটা বি ভার্বের ভি3 ফর্ম। কোন ফর্ম? বি ভার্বের ভি3 ফর্ম। হি হ্যাজ বিন ইন আমেরিকা, সে আমেরিকাতে থেকেছে। দে হ্যাভ বিন হেয়ার ফর এ লং টাইম, তারা অনেক বছর ধরে এখানে থেকেছে। কি হলো? তারা অনেক বছর ধরে এখানে থেকেছে। দে হ্যাভ বিন হেয়ার ফর এ লং টাইম। দেখেছেন এখানে হ্যাভ বিন, এই বিন মানে কিন্তু থাকা। তো যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ভি3 ফর্ম, তো এটার অর্থ হচ্ছে থেকেছে। যেমন ইটেন, এটার বাংলা অর্থ কি? খাওয়া হইয়াছে। ইট মানে খাই বা খায়, এট মানে খেয়েছিল বা খেয়েছিলাম, আর ইটেন মানে হচ্ছে খাইয়া আছে, পাস্ট পার্টিসিপল, যেটাকে বলা হয় ভি3। তো এই বিনের জায়গাটা কিন্তু খুব ভালোভাবে বুঝাচ্ছি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কেমন হয় দেখেন, আমি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছি। ওই যে বলেছি বি মানে হওয়া, থাকা, বা এই যে করছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং, এই যে হ্যাভ বিন, এখানে কিন্তু এই হ্যাভ এর অক্সিলারি ভার্ব হিসেবে এই বিনটা বসেছে। হ্যাভ ভার্বকে সাহায্য করার জন্য এইটা বসেছে। এখানে মেইন ভার্ব কি? ওয়ার্ক, এর সঙ্গে ওয়ার্কিং হয়েছে। কেন হয়েছে? আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী এইরকম, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের পর আইএনজি, তারপর বাকি অংশ। আমি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে,
ইট হ্যাজ বিন রেইন, এখানে প্রশ্ন করতে পারেন স্যার ইট হলো কেন? মনে রাখতে হবে বৃষ্টি এর প্রোনাউন হিসাবে সর্বদা ইট বসে। বৃষ্টি হচ্ছে, এখানে কি বলা যায়? বৃষ্টির প্রোনাউন হিসাবে ইট এনেছি। যেমন করিম একজনের নাম, করিমের প্রোনাউন কি আনা যায়? হি। রুমা একজনের নাম, এর প্রোনাউন কি আনা যায়? শি। এখানে বৃষ্টি এর প্রোনাউন কিন্তু ইট। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তারা সকাল থেকেই খেলছিল। দে হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং। 5 ঘন্টা ধরে অঙ্কটি, সে 5 ঘন্টা ধরে অঙ্কটি করতে থাকবে। হি উইল হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর 5 আওয়ার্স। হি উইল হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর 5 আওয়ার্স। এছাড়াও প্যাসিভ ভয়েস করার জন্য সকল প্রকার পারফেক্ট টেন্সে বিন ব্যবহার করা হয়। কোন টেন্সে ব্যবহার করবেন? সকল প্রকার পারফেক্ট টেন্সে। যেমন এই কাজটি তোমার দ্বারা করা হয়েছে, ওই যে ইয়াসি ইয়াসো হইয়াছে, এগুলো থাকলে কোন টেন্স হয়? পারফেক্ট টেন্স আমরা জানি। তুমি এই কাজটি তোমার দ্বারা করা হইয়াছে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে? দিজ ওয়ার্ক বা দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। দেখেন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে হ্যাজ বিন বা হ্যাভ বিন আসে সাবজেক্ট অনুসারে। তার দ্বারা এই কাজটি সম্পন্ন হয়েছে। দা টাস্ক, টাস্ক মানে হচ্ছে কাজ। এই ভোকাবুলারি গুলো আমরা মুখস্থ করে যাব সঙ্গে সঙ্গে। দা টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার। এখন আমরা আসি বিং এর ব্যবহারে। কিসের ব্যবহারে আসবো? বিং। বিং এর ব্যবহার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বিং হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। কি হবে? বিং হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। মেইন ভার্ব হিসেবে বসতে পারে, এছাড়া অ্যাজেক্টিভ হিসাবেও বসে থাকে। বিং এর বিস্তারিত ব্যবহার থাকার কারণে অন্য অধ্যায়ে বিং এর আলোচনা করা হয়েছে। এখানে বিং এর ব্যবহারটা আর আমি বেশি করলাম না, কারণ এটা আমি একটু বুঝাই দিয়েছি। যেমন দেখেন, আই ইট রাইস, একটা বাক্য লিখে ফেললাম। আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই। এটার অর্থ কি জানেন? এটার অর্থ হচ্ছে আমি ভাত খাই। আর এইটাকে যখন, সরি একটু ভুল লিখেছি এখানে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম ইটিং রাইস, ই এ টি আই এন জি, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। এইটার যখন আমি ভয়েস চেঞ্জ করব তখন হবে রাইস, আর আই সি ই, রাইস ইজ, বি ডাবল ই, রাইস ইজ বিং, বিই আই এন জি, রাইস ইজ বিং ইটেন, ই এ টি ই এন, ইটেন বাই মি। রাইস ইজ বিং, এই যে বাক্যটা লিখেছি দেখেন, এই বিং মানে হচ্ছে হচ্ছে, চলছে, ঘটছে, এমন কিছু বুঝাবে। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আর এটার প্যাসিভ মুড কি হবে? আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। রাইস ইজ বিং ইটেন বাই মি, তখন কিন্তু এই বিং বলবে। বিং শব্দের অর্থ হচ্ছে হচ্ছে, চলছে, ঘটছে, এমন কিছু বুঝাবে। রাইস ইজ বিং ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। তো দেখেন এই যে জায়গাটুকু শিখালাম, আজকে কিন্তু আমাদের একটু এখন প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশনটা কেমন? প্রথমে বলতে হয় যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ মিস্টার ফজলুল হক, আই উড লাইক টু থ্যাঙ্কস টু মাই অনারেবল মডারেটর স্যার প্রসেন স্যার ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। টুডেস টপিক ইজ মোবাইল ফোন। নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট মোবাইল ফোন। দেখেছেন, প্রথমে এই শব্দগুলো ব্যবহার করে আমরা কিন্তু কথা বলা শুরু করতে পারি। আমরা কথা বলা শুরু করতে পারি। এইটা কথা বলে ডিয়ার অডিয়েন্স বলে বলতে হবে যে মোবাইল ফোন ইজ আ, বা ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডিভাইস ইন আওয়ার এভরিডে লাইফ, উই এভরিওয়ান ইউজ দিস ডিভাইস, ইট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দিস মডার্ন এজ, none can do a single day without mobile phone, mobile phone has some merits and demerits, I have also a mobile phone, I talk to my family in our country over mobile phone, it helps us in many ways। এইভাবে আমরা একটু আজকে মোবাইল ফোন নিয়ে একটু কথা বলতে হবে। কথা বলা শুরু করেন, দেখি আমরা কি বলতে পারি মোবাইল জি ফোন স্যার। সম্পর্কে। ওকে, প্রথমে এটা বলতে হবে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন টু এভরিওয়ান। ওকে স্যার। হুম। আসসালামু আলাইকুম, হুম। good afternoon everyone, হুম। how are you? This is Fazlul Haq. হুম। I would like to thanks my honorable sir হুম। for giving me a হুম। such
chance to say a few words about the selected topic in front of you. Today's topic is mobile phone. Dear audience, I am going to tell about a mobile phone. Now we are leading technologist. Everybody use technology at every place. Mobile phone is part of technology. Mobile phone is important device for us. We cannot work without mobile phone. We cannot stay 1 minute without a mobile phone. Yes. Mobile phone is most important part of life. And also, we cannot communicate each other without mobile phone. Mobile phone is easy for our daily life. For our daily life. When I feel like talking with my mother, that time I call my mother and I talk with her. My mind is fresh. Okay. If we don't have mobile phone, I cannot talk my mother. Okay. Carry on or I will stop, sir? Carry on, carry on. There is enough time in our hand. I cannot talk with my mother without mobile phone. Now, before we play, we could play in the field, but not now. I have seen boy and women, they are playing games in the mobile phone. They see video in the mobile phone, and mobile phone has a lot of things such as games, video, and also we can read on the mobile phone. Mobile phone is very easy for us. I want to say now I am studying on the mobile phone. If we don't have mobile phone, I cannot. I need to go another place and I need a lot of time to spend. Yes. Mobile phone is easy for us. That's all. Thank you, sir. Okay, okay. Thank you. You have said a nice presentation. You have described so many informations about mobile phone. At last, we can see that finishing system on. Here you can see very clearly. That's all from my sides for the time being. এই সময়ের জন্য আমার তরফ থেকে জাস্ট এতটুকুই। Thank you so much for listening my speech with patience. Hope the conversation will help us in our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. অথবা বলা যায়, that's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. Stay well. See you next. দেখেছেন কত সহজে আমরা এই কথাগুলো বলতে পারি। শেষটা ইংরেজিতে একটা কথা রয়েছে, অল সোয়েল দ্যাট ইন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। অর্থাৎ শেষ নামাতে হবে কিন্তু এই সুন্দর করে। আপনি দেখবেন এসএসসি এইচএসসির বোর্ড পরীক্ষায় খাতা অত গুরুত্ব দিয়ে দেখা হয় না। প্রথমে একটু দেখে টিচাররা, শেষে একটু দেখে যে ভূমিকা আর উপসংহার ঠিক আছে কিনা। ঘটনা সত্য কিনা বলেন? আপনি যখন এই দেশে পড়াশোনা করেছেন, তো আমরা প্রথমটা খুব সুন্দরভাবে উপস্থাপন করব, ভিতরে আপনি তৈরি করে একটু জাস্ট বলে দিলেন এই সেই এটা সেটা, আর শেষটা আমাদেরকে এইভাবে নামাতে হবে।
এখানে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটাও কিন্তু আমরা একটু দেখবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল, ওয়েল আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ সৈকত। এখানে যার যে নাম ব্যবহার করতে হবে, দিস ইজ মিস্টার সৈকত ইন ফ্রন্ট অফ ইউ, আই এম 25 ইয়ার্স ওল্ড, আই এম 25 ইয়ার্স ওল্ড, বা আই এম 35, যার যে বয়স। মাই হোম, আই এম বাংলাদেশি বাই বার্থ, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বাগেরহাট, at present I live in Dhaka, I am a student, I am having my undergraduate program from Dhaka University, City University in English language and literature. I am doing my bachelor degree in English language at City University. I am from Muslim middle class family. Our family consists of 7 members. My parents and I have lovely 4 brothers and only one sister. My father is a businessman and my mother is a housewife. I am married or single. My favorite sports are football and cricket. My favorite colors are black and white. I am interested in media. My future plan is to be a teacher. That's all about me. Thank you for patience hearing. দেখেছেন কত সহজে, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর প্যাশেন্স হেয়ারিং। ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এখানে আরো অনেকগুলো রয়েছে, এই দেখেন অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, এইগুলো ব্যবহার করে করে একটু কথা বলতে হবে। তো আজকে আপনার যেহেতু ছুটির দিন, আজকে আপনি রাতে কি ফ্রি থাকেন? মানে বাংলাদেশ টাইম 8টা, অর্থাৎ আপনার ওখানে 10টা